সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা জীববিজ্ঞান প্রথম পত্রের উদ্ভিদ বিজ্ঞানের খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে বা টপিকস নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে আরএনএ এবং ডিএনএ রেপ্লিকেশন। আমরা আজকের আলোচনায় দুটি বিষয় থাকবে। একটি হচ্ছে আরএনএ কাকে বলে এবং সেটি কত প্রকার, প্রত্যেকটা প্রকারের বর্ণনা। পাশাপাশি আমরা ডিএনএ রেপ্লিকেশন সম্পর্কে আলোচনা করব, যেটি ডিএনএ কিভাবে রেপ্লিকেশন হয়ে থাকে সেই বিষয়টিও আমাদের আলোচনার মধ্যে থাকবে। আশা করি এই টপিকসগুলো মনোযোগ দিয়ে শুনলে তোমরা উপকৃত হবে এবং পাশাপাশি পরীক্ষায় সংক্রান্ত কোনো প্রশ্ন আসলে সেটি সম্পর্কে তোমরা যথাযথ বা ভালো উত্তর দিতে পারবে। আমরা এখানে প্রথম একটা ছবি দেখতে পাচ্ছি, যে এই ছবির মধ্যে তিনটি উপাদান রয়েছে। একটি হচ্ছে রাইবোজ সুগার, এখানে মাঝখানে রাইবোজ সুগার রয়েছে, এর পাশে ফসফেট এবং এটা ক্যাপিটাল এ দিয়ে একটি নাইট্রোজিনাস বেস অ্যাডিনিন বোঝানো হচ্ছে। যে আমরা জানি ডিএনএ এর মধ্যে 4টি নাইট্রোজিনাস বেস থাকে, অ্যাডিনিন, গুয়ানিন, থাইমিন, সাইটোসিন। অপরদিকে আরএনএ এর মধ্যে 4টি থাকে, তবে সেখানে ইউরাসিল থাকে। সেই ইউরাসিল যেটা আছে, যে থাইমিনের পরিবর্তে সেখানে ইউরাসিল থাকে, সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো এই যে তিনটা মিলে একটা যৌগ তৈরি হচ্ছে, যে রাইবোজ সুগার, ফসফেট এবং একটা নাইট্রোজিনাস বেস, এটা মিলে যে যৌগটি তৈরি হচ্ছে সেই যৌগটিকে আমরা নিউক্লিওটাইড বলে থাকি। এরকম অসংখ্য নিউক্লিওটাইড মিলে পলিনিউক্লিওটাইড হয়ে থাকে এবং সেটা এই পলিনিউক্লিওটাইড সেটা ডিএনএ এর মধ্যেও থাকে, আরএনএ এর মধ্যেও থাকে। কিন্তু সেখানে পার্থক্য আছে, যে রাইবোজ সুগার যেটা আছে সেই রাইবোজ সুগারটা আরএনএ এর মধ্যে থাকে এবং ডিঅক্সিরাইবোজ সুগার যেটা আছে সেটা থাকে ডিএনএ এর মধ্যে। এখানে একটা গুরুত্বপূর্ণ পার্থক্য আছে। আর একটা হচ্ছে ইউরাসিল, যে আরএনএ এর মধ্যে আমরা ইউরাসিল নাইট্রোজিনাস বেস দেখি। তো এইভাবে দেখা যায় যে এটা একটা নিউক্লিওটাইড ছিল এবং পরবর্তীকালে আরেকটা নিউক্লিওটাইড আসলো, দুইটা নিউক্লিওটাইড মিলে এখানে ডাই নিউক্লিওটাইড তৈরি হচ্ছে। এভাবে এটার সাথে আরেকটা নিউক্লিওটাইড যুক্ত হবে, এইভাবে অসংখ্য নিউক্লিওটাইড একত্রিত হয়ে পলিনিউক্লিওটাইড বা নিউক্লিক অ্যাসিড তৈরি হয়ে থাকে। সেই নিউক্লিক অ্যাসিড গুলা দুই ধরনের, একটা হচ্ছে ডিএনএ আর একটা হচ্ছে আরএনএ। আরএনএ যেটা আছে রাইবোনিউক্লিক অ্যাসিড, সেই রাইবোনিউক্লিক অ্যাসিডের মধ্যে আমরা যে নিউক্লিওটাইডের চিত্রগুলা দেখলাম ইতিপূর্বে, এখানেও তাই আছে, যে এখানে ইউরাসিল আছে, অ্যাডেনিন আছে, সাইটোসিন আছে, গুয়ানিন আছে। অর্থাৎ এখানে থাইমিনটা থাকবে না, থাইমিনের পরিবর্তে এখানে ইউরাসিল যৌগটা থাকবে। এখানে রাইবোনিউক্লিক অ্যাসিডের সংজ্ঞার মধ্যে যা বলা হয়েছে, যে নিউক্লিক অ্যাসিডের পলিনিউক্লিওটাইডের মনোমার, এগুলোকে আমরা মনোমার বলে থাকি। এককগুলোতে গাঠনিক উপাদান রূপে রাইবোজ সুগার, এটা খুব গুরুত্বপূর্ণ একটা উপাদান, যে এখানে রাইবোজ সুগার থাকবে আর ডিএনএ এর মধ্যে ডিঅক্সিরাইবোজ সুগার থাকবে এবং অন্যতম বেস হিসাবে ইউরাসিল থাকে। এখানে বলা হয়েছে যে ইউরাসিল, যেটা আমরা ইতিমধ্যে বলেছি যে ইউরাসিল, থাইমিনের পরিবর্তে এখানে ইউরাসিল থাকে। এই দুইটা বিষয় আরএনএ এর জন্য বা রাইবোনিউক্লিক অ্যাসিডের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে একটি হচ্ছে রাইবোজ সুগার এবং আরেকটি হচ্ছে ইউরাসিল। এই দুইটি বিষয় আমাদের লক্ষ্য করতে হবে, তখন সেই নিউক্লিক অ্যাসিডটাকে আমরা রাইবোনিউক্লিক অ্যাসিড বলে থাকি। এটা এক সূত্রক, অর্থাৎ ডিএনএ হচ্ছে দ্বিসূত্রক এবং আরএনএ হচ্ছে এক সূত্র। আমরা আরএনএ কে ভৌত কাজ এবং ভৌত গুণাবলীর ভিত্তিতে আমরা দেখি যে আরএনএ 5 প্রকার হয়ে থাকে। আমরা 5 ধরনের আরএনএ সম্পর্কে এখানে আলোচনা করব। তো প্রথম যে আরএনএটি এখানে এসেছে সেটি হচ্ছে বার্তাবহ আরএনএ, বা ইংরেজিতে যেটি বলা হয় মেসেঞ্জার আরএনএ, সংক্ষেপে বলা হয়ে থাকে এমআরএনএ। এই মেসেঞ্জার আরএনএ, মেসেঞ্জার অর্থ হচ্ছে যে বার্তা বহন করে থাকে। কিসের বার্তা বহন করে থাকে? প্রোটিন সংশ্লেষণের। কার কাছ থেকে গ্রহণ করে থাকে? ডিএনএ অণু থেকে। যে ডিএনএ অণুর কাছ থেকে বার্তা সংগ্রহ করে প্রোটিন সংশ্লেষণের ছাঁচ হিসাবে কাজ করে থাকে। অর্থাৎ আমাদের দেহের মধ্যে, আমাদের দেহের যে গঠন, সেই গঠন হওয়ার জন্য বা আমাদের দেহটা গঠিত হওয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা উপাদান হচ্ছে প্রোটিন। প্রোটিন নামের অর্থই হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং সেই প্রোটিন তৈরি না হলে আমাদের বডি তৈরি হবে না। তারপরে সেই বডির মধ্যে বিভিন্ন উপাদান তৈরি হবে, কিন্তু প্রথম তৈরি হইতে হবে প্রোটিন, এবং সেই প্রোটিনের বার্তাটা কোথায় থাকে? ডিএনএ এর মধ্যে থাকে। সেই ডিএনএ এর মধ্যে আমরা যেটাকে জিন বলে থাকি, সেই জিনের মধ্যে জেনেটিক কোড আছে। সেই কোড
একটা নির্দিষ্ট প্রোটিনের বার্তা বহন করে থাকে এবং সেই বার্তাটা যে বহন করে থাকে তাকেই আমরা মেসেঞ্জার আরএনএ বা বার্তাবহ আরএনএ বলে থাকি। এবং এই মেসেঞ্জার আরএনএটা একটা ছাঁচ হিসাবে বা টেমপ্লেট হিসাবে, যে পিঠা তৈরির ক্ষেত্রে আমরা যেরকম দেখি যে পিঠার ছাঁচ থাকে এবং সেই ছাঁচ অনুযায়ী যত পিঠা তৈরি হবে সেই পিঠাগুলো একই ছাঁচের হবে, একই ধরনের হবে, একই গড়নের হবে। কিসের কারণে? ছাঁচের কারণে। এখানেও দেখা যায় যে মেসেঞ্জার আরএনএ যে ছাঁচটা থাকে সেই ছাঁচ অনুযায়ী প্রোটিন তৈরি হবে এবং সেই প্রোটিনটার ছাঁচ যদি যথাযথ হয় তাহলে সঠিক প্রোটিন তৈরি হবে। যদি ছাঁচটার মধ্যে ভুল থাকে বা টেমপ্লেটের মধ্যে ভুল থাকে তাহলে দেখা যাবে যে সেখানে সঠিক প্রোটিন তৈরি হবে না, ভুল প্রোটিন তৈরি হবে। তখন দেখা যায় যে শরীরের মধ্যে বিভিন্ন রকম আমরা সমস্যা দেখি বা রোগ দেখে থাকি আর কি। প্যাসেঞ্জার আরএনএ যেটা আছে এর আণবিক ওজন বলা হয়েছে 5 থেকে 20 লক্ষ আণবিক ওজন হয়ে থাকে এবং এরা অত্যন্ত ক্ষণস্থায়ী, অর্থাৎ ওই যে একটা নির্দিষ্ট প্রোটিন তৈরি করার বার্তা নিয়ে আসছে সেই প্রোটিনটা তৈরি হয়ে যাওয়ার পরই দেখা যায় যে তারা আর অ্যাক্টিভ থাকে না বা অকার্যকর হয়ে যায় এবং প্রতিটা প্রোটিন তৈরি হওয়ার পূর্বেই দেখা যায় যে ওই নির্দিষ্ট মেসেঞ্জার আরএনএ তৈরি হতে হবে। এটা একটা বিষয় যে এই প্রোটিনগুলা স্থায়ী হতে পারে কিন্তু এই মেসেঞ্জার আরএনএ বা এমআরএনএ এগুলা স্থায়ী হয় না। এবং এই চিত্রের মধ্যে যদি আমরা দেখি যে একটা মেসেঞ্জার আরএনএ চিত্রের মধ্যে যদি আমরা তাকাই, এখানে দুইটা বিষয় দেখি যে এখানে মাঝখানে একটা কোডিং অঞ্চল আছে নির্দিষ্ট, আর কিছু নন কোডিং অঞ্চল আছে। এখানে 5 প্রাইম লিডার এবং 3 প্রাইম ট্রেইলার বলা হয়েছে, যে 5 প্রাইমটা থাকবে সামনের দিকে এবং এটা 3 প্রাইমটা থাকবে পিছনের দিকে, অর্থাৎ এটা সামনের দিক কোনটা বা পিছনের দিক কোনটা সেটা আমরা 5 প্রাইম এবং 3 প্রাইম দেখে শনাক্ত করতে পারি। নেক্সট আমরা দ্বিতীয় যে আরএনএটা আলোচনা করব সেটা হচ্ছে ট্রান্সফার আরএনএ, সংক্ষেপে এটাকে টিআরএনএ বলা হয়ে থাকে এবং এটার গঠনটা একটু বেশ জটিল। আমরা দেখতে পাচ্ছি যে এটার এটাকে ক্লোবাল লিফ মডেল বলা হয়ে থাকে, যে হোলি 1965 এবং তার সহকর্মীরা এটাকে গ্লোবাল লিফ মডেল বলেছেন। গ্লোবাল লিফ গুলা এরকম দেখতে অনেকটা, যে এখানে 3টা পাতার মতো থাকে বা 4টা পাতার মতো থাকে। এই যে নির্দিষ্ট স্ট্রাকচার, এটার কারণে এখানেও আমরা দেখি যে 4টা অংশ রয়েছে বা লুপ রয়েছে। এই অংশগুলাকে বা এখানে 4টা বাহু বলা হয়েছে আর কি, সরি 5টা বাহু থাকে, এখানে টোটাল 5টা বাহু রয়েছে। এখানে বলা হয়েছে যে এটাকে আমরা ট্রান্সফার আরএনএ কেন বলে থাকি, যে এটা নির্দিষ্ট কিছু ট্রান্সফার করে থাকে। কি ট্রান্সফার করে থাকে? অ্যামাইনো অ্যাসিড। যে এটা দেখা যায় যে যেসব আরএনএ কোষের নিউক্লিয়াস বা সাইটোপ্লাজম হতে, যে নিউক্লিয়াসের মধ্যে বা সাইটোপ্লাজমের মধ্যে কি থাকে? অ্যামাইনো অ্যাসিড থাকে। সেই অ্যামাইনো অ্যাসিড গুলাকে ধরে এনে প্রোটিন সংশ্লেষণ করতে হবে। যে এর আগে আমরা দেখেছি মেসেঞ্জার আরএনএ, সেটা একটা প্রোটিন তৈরির বার্তা নিয়ে আসছে। সেই প্রোটিন তৈরির যে বার্তাটা নিয়ে আসছে সেই বার্তাটা সেই প্রোটিনটা তৈরি করতে হবে। এখন প্রোটিনের একক হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। সেই অ্যামাইনো অ্যাসিড গুলা কোথা থেকে আসবে? সেই অ্যামাইনো অ্যাসিড গুলা আসবে সাইটোপ্লাজম বা নিউক্লিয়াস থেকে এবং সেগুলাকে ধরে আনার কাজটা করবে ট্রান্সফার আরএনএ। এই যে সে কিছু ট্রান্সফার অ্যামাইনো অ্যাসিড ট্রান্সফার করে থাকে, সেই জন্য সেটাকে আমরা ট্রান্সফার আরএনএ বলে থাকি। এবং এর মধ্যে দেখা গেছে যে 75 থেকে 90টা নিউক্লিওটাইড থাকে, খুব ছোট একটা টিআরএনএ বা আরএনএ। এবং এটাকে আমরা বলেছিলাম যে এটার গঠনের কারণে এটাকে গ্লোবাল লিফ মডেল বলা হয়ে থাকে এবং সেটা আবিষ্কার করেছিলেন হোলি এবং তার সহকর্মীরা। এবং এটার মধ্যে আমরা বলেছিলাম যে এখানে টোটাল 5টা বাহু থাকে। এই 5টা বাহুর মধ্যে দেখা যাচ্ছে যে অ্যামাইনো অ্যাসিড বাহু উপরের দিকে যেটা আছে এটাকে আমরা অ্যামাইনো অ্যাসিড বাহু বলে থাকি। অ্যামাইনো অ্যাসিড বাহুতে 3টা, একেবারে 3 প্রাইম যেটা আছে সেখানে 3টা বেস থাকবে বা একটা নির্দিষ্ট জেনেটিক কোড থাকবে, সেটা হচ্ছে এসিসি। অর্থাৎ এই নির্দিষ্ট জেনেটিক কোড যে প্রান্তে থাকে সেটাকে আমরা 3 প্রাইম প্রান্ত বলে থাকি এবং অপর প্রান্ত যেটা আছে এটাকে আমরা 5 প্রাইম বলে থাকি। এটাকে আমরা অ্যামাইনো অ্যাসিড বাহু বলে থাকি। তারপরে এখানে আছে টি বাহু, তারপরে অ্যান্টিকোডন বাহু, এটা হচ্ছে অ্যান্টিকোডন বাহু এবং এটা হচ্ছে ডি বাহু। আর অতিরিক্ত এখানে ছোট একটা বাহু আছে যেটাকে আমরা অতিরিক্ত বাহু বলে থাকি। এভাবে এখানে আমরা ট্রান্সফার আরএনএর মধ্যে 5টা বাহু দেখতে পাই। এখানে আরেকটা প্রশ্ন আসতে পারে, সেটা হচ্ছে যে এখানে আমরা দেখতেছি যে কিছু কিছু জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে এখানে দ্বিসূত্রক অবস্থা তৈরি হচ্ছে, যে এখানে
বেসগুলোর মধ্যে বন্ড তৈরি হচ্ছে, হাইড্রোজেন বন্ড তৈরি হচ্ছে, যার কারণে এখানে দ্বিসূত্রক অবস্থা দেখতে পাই। এখানেও দ্বিসূত্রক অবস্থা দেখা যাচ্ছে, কোথাও কোথাও প্রত্যেকটা বাহুর মাঝখানে দেখা যাচ্ছে যে দ্বিসূত্রক অবস্থা তৈরি হচ্ছে। দ্বিসূত্রক হলেও এটা একসূত্রক কেন ধরা হয়, যে এইটার মধ্যে দুইটা প্রান্তই আছে, আর কোনো প্রান্ত এখানে নাই। একটা হচ্ছে 3 প্রাইম প্রান্ত, এটা ঘুরে এখান দিয়ে এসে এই 5 প্রাইম প্রান্তে এখানে শেষ হচ্ছে। এই যে এটার মধ্যে জাস্ট এটা একটা সূত্র কি, কিন্তু যেখানে দেখা গেছে যে বেসগুলোর মধ্যে খুব কাছাকাছি বা সম্পূরক বেস আছে, সেখানে তারা বন্ড তৈরি করে ফেলে। এই বন্ড তৈরি করার কারণে এটা অনেকটা ক্লোবাল লিফ গঠন তৈরি হচ্ছে, সেই বিষয়টা আমরা এখানে লক্ষ্য করি। নেক্সট আমরা 3 নাম্বার যে আরএনএটা আলোচনা করব সেটা হচ্ছে রাইবোজোমাল আরএনএ বা আরআরএনএ। এটা কোষের রাইবোজোমে অবস্থান করে। যে আমরা প্রোটিন তৈরির কারখানা বা প্রোটিন ফ্যাক্টরি বলে থাকি রাইবোজোমকে, সেই রাইবোজোম অর্থাৎ প্রোটিন যেখানে তৈরি হবে, যার উপস্থিতি তৈরি হবে, সেটাকে আমরা রাইবোজোম বলে থাকি। সেই রাইবোজোম তৈরি করার জন্য সেখানে আরএনএ এর প্রয়োজন হয়, এবং এই রাইবোজোম তৈরিতে যে আরএনএটা অংশগ্রহণ করে থাকে তাকে আমরা রাইবোজোমাল আরএনএ বলে থাকি। এবং এটার সাথে প্রোটিনও থাকে, যে প্রায় 50% প্রোটিন থাকে তার মধ্যে। সম্প্রতি এটা প্রমাণিত যে এটার সাথে প্রোটিন যুক্ত হয়ে এটা যে রাইবোনিউক্লিয় প্রোটিন তৈরি করে থাকে, এবং সেই রাইবোনিউক্লিয় প্রোটিন যেটা আছে সেই প্রোটিনটাকে আমরা একসাথে রাইবোজোম বলে থাকি। 4 নাম্বার যে আরএনএটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে জেনেটিক আরএনএ। জেনেটিক আরএনএ বা জিআরএনএ, সংক্ষেপে জিআরএনএ বলা হয়ে থাকে। তো যেসব আরএনএ কিছু ভাইরাস দিয়ে বংশগতি উপাদান হিসেবে কাজ করে, অর্থাৎ কিছু কিছু ভাইরাস আছে, তাদের কিছু ভাইরাস আছে যাদের মধ্যে ডিএনএ থাকে, সেখানে ডিএনএটাই জেনেটিক উপাদান হিসেবে কাজ করে থাকে। আর যেসব ভাইরাসের মধ্যে ডিএনএ অনুপস্থিত, সেখানে আরএনএ থাকে, সেই ভাইরাসগুলা দেখা যায় যে আরএনএটাকেই জেনেটিক বা বংশগতিক উপাদান হিসাবে ব্যবহার করে থাকে। এই ধরনের যে আরএনএ গুলা দেখা যায় যে বংশগতিতে ভূমিকা রাখে বা বংশ পরম্পরায় বৈশিষ্ট্যগুলাকে ট্রান্সফার করতেছে একটা দেহ থেকে আরেকটা দেহের মধ্যে, বা বংশধরদের মধ্যে যে বংশগতিক বৈশিষ্ট্য তৈরি করতেছে, সেটাকে আমরা জেনেটিক আরএনএ বলে থাকি। যেমন টিএমবি, টোবাকো মোজাইক ভাইরাস, তামাক পাতার মধ্যে যে মোজাইক সৃষ্টি করে যে ভাইরাসটা, সেটাকে আমরা টিএমবি বা টোবাকো মোজাইক ভাইরাস বলে থাকি। সেই টোবাকো মোজাইক ভাইরাসের মধ্যে দেখা যায় যে আরএনএ থাকে। এখানে আমরা আরএনএ দেখতে পাচ্ছি চিত্রের মধ্যে। তো সেই আরএনএটা বংশগতিক বা বংশগতি বৈশিষ্ট্য বহন করার কারণেই সেটাকে আমরা জেনেটিক আরএনএ বা জিআরএনএ বলে থাকি। পঞ্চম যেটা আছে, পঞ্চম আরএনএটা হচ্ছে মাইনর আরএনএ বা ক্ষুদ্র আরএনএ। এটাকে আমরা সংক্ষেপে মাইনর আরএনএ বলে থাকি। তো এইখানে দেখা যায় যে আমরা সাইটোপ্লাজমের মধ্যে বলা হয়েছে যে সাইটোপ্লাজমে আরএনএ এবং নিউক্লিয় আরএনএ নামে কিছু ক্ষুদ্র আরএনএ রয়েছে, যারা কোষে বিভিন্ন প্রোটিনের সাথে মিলে এনজাইমের কাঠামো প্রদান করে থাকে। অর্থাৎ এই মাইনর আরএনএ গুলা মূলত এনজাইমের সাথে যুক্ত হয়ে থাকে, কোএনজাইম হিসাবে যুক্ত হয়ে থাকে, এবং এই যুক্ত হওয়ার কারণে সেই এনজাইম গুলা আরো বেশি অ্যাক্টিভ হয় বা সক্রিয় হয়ে থাকে, সেই বিষয়টা আছে। আর এই আরএনএ গুলা যেহেতু এনজাইমের সাথে যুক্ত থাকে এবং এই আরএনএ গুলার মধ্যে এনজাইমের বৈশিষ্ট্য বিদ্যমান থাকে, সেই কারণে দেখা যায় যে এই ধরনের আরএনএ গুলাকে আমরা রাইবোজাইম বলে থাকি। অর্থাৎ রাইবোজাইম এবং রাইবোজোম এক কথা না। রাইবোজোম হচ্ছে প্রোটিন তৈরির কারখানা, যেখানে প্রোটিন তৈরি হবে এবং তার মধ্যে দুইটা সাব ইউনিট থাকবে সেটা। আর রাইবোজাইম হচ্ছে একটা আরএনএ, তার সাথে কিছু প্রোটিন থাকবে, সেই প্রোটিন থাকার কারণে তারা একটা এনজাইমের বৈশিষ্ট্য বহন করে থাকে, এবং সেই এনজাইমটা বিভিন্ন বিক্রিয়াকে ত্বরান্বিত করে থাকে। সেই জন্য রাইবোজাইম শব্দটা ভিন্ন, রাইবোজোম শব্দটা ভিন্ন। এগুলো আমাদেরকে লক্ষ্য করতে হবে বা খেয়াল করতে হবে। আমরা ডিএনএ আরএনএ এর কিছু পার্থক্য ইতিমধ্যে আমরা আলোচনা করেছিলাম শুরুতে, একেবারে ক্লাসের শুরুতে আলোচনা করেছিলাম যে ডিএনএ আরএনএ এর মধ্যে সুনির্দিষ্ট কিছু পার্থক্য রয়েছে। এটা হচ্ছে যে ডিএনএ হচ্ছে দ্বিসূত্রক ঘুরানো সিঁড়ির মতো বা পেঁচানো সিঁড়ির মতো বলা হয়ে থাকে, কিন্তু আরএনএ হচ্ছে একসূত্রক এবং এটা একটা জাস্ট একটা চেইনের মতো বা শিকলের মতো। ডিএনএ এর মধ্যে আমরা বলেছিলাম যে এখানে যে সুগারটা থাকে ডিএনএ এর মধ্যে, সেটা হচ্ছে ডিঅক্সিরাইবোজ সুগার, আর আরএনএ এর মধ্যে যে সুগারটা থাকে সেটা হচ্ছে
রাইবোজ সুগার, এবং এই ডিঅক্সিরাইবোজ থেকেই ডিএনএ নামটা এসেছে। আবার রাইবোজ থেকেই আরএনএ শব্দটা এসেছে, রাইবো নিউক্লিক অ্যাসিড। রাইবো শব্দটা আসছে কোথা থেকে? রাইবোজ থেকে। আবার ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড এই শব্দটা আসছে কোথা থেকে? ডিঅক্সিরাইবো থেকে আসছে, ডিঅক্সিরাইবোজ থেকে আসছে। আরেকটা বিষয় আমরা দেখি যে এখানে পাইরিমিডিনের মধ্যে দুইটা গুরুত্বপূর্ণ বেস, একটা হচ্ছে থাইমিন আর একটা হচ্ছে সাইটোসিন। অপরদিকে আরএনএর মধ্যে আমরা বলেছিলাম যে এখানে থাকে ইউরাসিল এবং সাইটোসিন, অর্থাৎ এখানে থাইমিনটা হচ্ছে ডিএনএ এর একটা গুরুত্বপূর্ণ নির্দেশক, আর এখানে ইউরাসিলটা হচ্ছে আরএনএ এর একটা গুরুত্বপূর্ণ নির্দেশক। কার্যগত দিক থেকে ডিএনএ এর কোনো প্রকারভেদ হয় না, সমস্ত ডিএনএ একই রকম এবং তারা একই রকম কাজ করে থাকে। অপরদিকে আমরা ইতিমধ্যে আলোচনা করেছি যে আরএনএ 5 ধরনের হতে পারে তাদের কাজের ভিত্তিতে। যারা মেসেজ বার্তা বহন করে থাকে তাদেরকে মেসেঞ্জার আরএনএ বলে থাকি, যারা ট্রান্সফার অ্যামাইনো অ্যাসিড ট্রান্সফার করে থাকে তাদের আমরা টিআরএনএ বলে থাকি, যারা রাইবোজোমে তৈরিতে অংশগ্রহণ করে থাকে তাদেরকে আমরা রাইবোজোমাল আরএনএ বলে থাকি, যারা বংশগতিতে ভূমিকা রাখে তাদেরকে আমরা জিআরএনএ বা জেনেটিক আরএনএ বলে থাকি। ডিআরএনএ আমরা যেটা দেখি যে এটা দেখা যায় যে ধারক বাহক নিয়ন্ত্রক হিসাবে, বংশগতির ধারক বাহক এবং নিয়ন্ত্রক হিসাবে কাজ করে থাকে। আর আরএনএ এর মূল কাজটা হচ্ছে প্রোটিন সংশ্লেষণ করা। আর ওই যে ভিন্নতা আছে কিছু ক্ষেত্রে, যেমন জিআরএনএ এর কাজ হচ্ছে বংশগতিতে ভূমিকা রাখা। আবার মাইনর আরএনএ যদি বলি তাহলে সেটা এনজাইম হিসাবে কাজ করে থাকে। এরকম কিছু ব্যতিক্রম আমরা আরএনএ এর মধ্যে দেখতে পাই। ডিএনএ থেকে ডিএনএ তৈরি হয়, সেটা রেপ্লিকেশন হয়, এবং যে সেই জিনিসটি আমরা নেক্সট আলোচনা করব যে ডিএনএ থেকে। কিন্তু আরএনএ থেকে কোনো আরএনএ তৈরি হয় না। আরএনএটা তৈরি হয় তাহলে কোথা থেকে? আরএনএটা তৈরি হয় ডিএনএ থেকে। এখন আমরা খুব গুরুত্বপূর্ণ একটা টপিকস আলোচনা করব, সেটা হচ্ছে ডিএনএ রেপ্লিকেশন। ডিএনএ প্রতিলিপিকরণ বা অনুলিপিকরণ বাংলায় যাই বলা হোক, এটা ইংরেজিতে বলা হয় রেপ্লিকেশন। রেপ্লিকা শব্দের অর্থ হচ্ছে ছাঁচ, যে কোনো কিছু ছাঁচ, যে এটার থেকে নতুন যে জিনিসটা তৈরি হবে সেই জিনিসটা হুবহু সেটার মতোই হবে বা পূর্বের মতোই হবে। এই জন্য এখানে রেপ্লিকা শব্দটা ব্যবহার করা হয়েছে, যে ছাঁচ ব্যবহার করে যদি আমরা কোনো কিছু তৈরি করি, কোনো খেলনা হোক, পিঠা হোক, যাই তৈরি করি সেটা ওই ছাঁচ অনুযায়ী তৈরি হবে, এই ছাঁচের বাইরে কোনো কিছু হবে না, তখন সেটাকে আমরা রেপ্লিকা বা রেপ্লিকেশন পদ্ধতি বলে থাকি। তো এখানে সংজ্ঞার মধ্যে যেটা বলা হয়েছে যে যে প্রক্রিয়ায় ডিএনএ দ্বি হেলিক্সের বেস পেয়ার খুলে গিয়ে, অর্থাৎ এখানে তো বেসগুলা বা নাইট্রোজিনাস বেসগুলা জোড়ায় জোড়ায় থাকে, সেটা একটা বিষয় খুলে গিয়ে প্রত্যেক সূত্র এক একটা ছাঁচ হিসাবে কাজ করে, অবিকল আরেকটি অনুসূত্রের জন্ম দেয় আর কি। যে একটা পুরাতন যে সূত্রগুলা থাকবে সেই সূত্রগুলা টেমপ্লেট বা ছাঁচ হিসাবে থাকবে, এবং সেটার থেকে প্রত্যেকটা সূত্র থেকে আবার নতুন আরেকটা করে সূত্র তৈরি হয়ে নতুন ডিএনএ তৈরি হয়ে থাকে। এই কারণে এই যে পুরাতন সূত্রগুলা এখানে ছাঁচ হিসাবে বা টেমপ্লেট হিসাবে ব্যবহৃত হয় বা রেপ্লিকা হিসাবে ব্যবহৃত হয়, এই জন্য এই পদ্ধতিটাকে আমরা রেপ্লিকেশন বলে থাকি। এটাকে আমরা হয়তো মাল্টিপ্লিকেশন বলতে পারতাম, যে ডিএনএ সংখ্যা বৃদ্ধি, কিন্তু ডিএনএ সংখ্যা বৃদ্ধি না বলে এখানে রেপ্লিকেশন বলা হয়ে থাকে। ডিএনএ এর মধ্যে দেখা যায় যে অসংখ্য এনজাইম কাজ করে থাকে, যে এনজাইমগুলা প্রায় এখানে 20 ধরনের প্রোটিন এবং এনজাইম কাজ করে থাকে। এই এনজাইমগুলাকে আমরা একসাথে রেপ্লিকেজ বলে থাকি। যে ডিএনএ প্রতিলিপি বা প্রতিরূপ সৃষ্টি অত্যন্ত জটিল একটি প্রক্রিয়া, যে সহজ প্রক্রিয়া না। এটার জন্য মোটামুটি 3টা পদ্ধতি রয়েছে বা 3টা ধারণা বা হাইপোথিসিস আমরা দেখতে পাই। একটা হচ্ছে রক্ষণশীল, 2 হচ্ছে অর্ধরক্ষণশীল, 3 হচ্ছে বিচ্ছুরণশীল। 3টা মডেল আমরা বিস্তারিত আলোচনা করব এরপরই। এছাড়া সূত্র বিসরণ অনুকল্প বা হাইপোথিসিস নামে আরেকটা হাইপোথিসিস বর্তমানে আলোচনা করা হয়ে থাকে। এটা মূলত অর্ধরক্ষণশীল পদ্ধতির, যে এখানে 2 নাম্বার যেটা আছে অর্ধরক্ষণশীল পদ্ধতির একটা উন্নত রূপ এখানে চিন্তা করা হচ্ছে। তো যেটা বলেছিলাম যে ডিএনএ রেপ্লিকেজ এই শব্দটা আসছে কোথা থেকে, যে প্রায় 20 ধরনের প্রোটিন এবং এনজাইম এই প্রক্রিয়ার সাথে জড়িত থাকে বা তারা বিভিন্ন পর্যায়ে অংশগ্রহণ করে থাকে ডিএনএ রেপ্লিকেশনের জন্য। ডিএনএ এর এই প্রতিলিপি সৃষ্টির সাথে সম্পৃক্ত এনজাইম, প্রোটিন এবং তার উপাদানগুলোকে একত্রে আমরা ডিএনএ রেপ্লিকেজ বলে থাকি। আমরা বলেছিলাম যে ডিএনএ রেপ্লিকেশন 3টা ধরনের, যে ডিএনএ রেপ্লিকেশন সম্পর্কে 3টা ধারণা বা হাইপোথিসিস রয়েছে। হাইপোথিসিসটা হচ্ছে, বিষয়টা হচ্ছে যে হাইপোথিসিস কখন আমরা বলি, যে এটাকে আমরা থিওরি বলি না কেন,
এটা হাইপোথিসিস বলি। হাইপোথিসিসটা হচ্ছে জাস্ট একটা ধারণা বা কল্পনা, কিন্তু এটা অনেকটা বিজ্ঞানসম্মত, যে এখানে যুক্তিসঙ্গত কিছু ধারণার মাধ্যমে এটা তুলে ধরা হয়েছে, তখন সেটাকে আমরা হাইপোথিসিস বলি। কিন্তু এটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত না হওয়া পর্যন্ত সেটা থিওরি হিসাবে গণ্য করা হয়ে থাকে, গণ্য করা হয় না আর কি। যে থিওরি হিসাবে গণ্য হবে কখন, যখন সেটা বিজ্ঞানসম্মত হবে বা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত হবে তখন। আমরা এখানে তিনটা মডেল দেখি: অর্ধরক্ষণশীল মডেল, রক্ষণশীল মডেল এবং বিচ্ছুরণশীল মডেল। এবং ডিএনএ রেপ্লিকেশন হয়ে থাকে মূলত অর্ধরক্ষণশীল পদ্ধতিতে। তো এইখানে আমরা দেখতে পাচ্ছি যে দুইটা কালারফুল ডিএনএ সূত্রক রয়েছে। সেখান থেকে যখন প্রথম ডিএনএ রেপ্লিকেশন হচ্ছে, তখন দেখা যাচ্ছে যে একটা পুরাতন সূত্র, একটা কালার আছে, আর একটা নীল যেটা আছে সেটা হচ্ছে নতুন ডিএনএ সূত্রক। অর্থাৎ এই ডিএনএ, নতুন যে ডিএনএ সেটার মধ্যে একটা পুরাতন সূত্রক থাকবে এবং একটা নতুন সূত্রক তৈরি হবে। একইভাবে এ পাশেরটাও তাই, যে এখানেও আমরা দেখি যে একটা পুরাতন সূত্রক আছে আর একটা নতুন সূত্রক এখানে তৈরি হচ্ছে। তো এইটাকে এই জন্যই অর্ধরক্ষণশীল বলা হয়ে থাকে। অর্থাৎ একটা নতুন ডিএনএ এর মধ্যে দেখা যায় যে 50% পুরাতন আর 50% নতুন, এই অবস্থাটা আমরা দেখি। এবং এখান থেকে যখন আবার ডিএনএ তৈরি হবে, সেই পুরাতন ডিএনএটা এটা এখন পুরাতন, এখান থেকে আবার যখন তৈরি হবে পুরাতনটা পুরাতন, তার মধ্যে আবার দেখতেছি যে আমরা যে নীল যেটা ছিল সেই নীল থেকে আবার একটা নতুন সূত্র নীলের সাথে, অর্থাৎ দ্বিতীয় অনুলিপন চক্রের পরে যে চারটা ডিএনএ তৈরি হচ্ছে সেগুলোর মধ্যেও 50% নতুন থাকবে, 50% পুরাতন থাকবে। আর রক্ষণশীল মডেল যেটা আছে, রক্ষণশীল মডেলের মধ্যে আমরা দেখি যে এখানে যে পুরাতন সূত্রকটা সেটা সম্পূর্ণ পুরাতন ভাবেই রয়ে গেছে, আর তার থেকে আরেকটা নতুন সূত্র সম্পূর্ণ নতুন ভাবে তৈরি হচ্ছে। অর্থাৎ এটা 100%ই নতুন, আর এটা 100% পুরাতন সূত্রক দ্বারা তৈরি। এবং এখান থেকে যখন আবার নতুন দুইটা ডিএনএ তৈরি হবে, পুরাতনটা ঠিক আগের মতো অ্যাজ ইট ইজ থেকে যাবে এবং তার থেকে আবার সম্পূর্ণ নতুন একটা তৈরি হবে। এই জন্য এটা যেহেতু রক্ষণশীল মডেলে আমরা দেখি যে নতুন ডিএনএটা তৈরি হয়, সেটা 100%ই নতুন ভাবে তৈরি হয়ে থাকে, আর পুরাতনটা অ্যাজ ইট ইজ পুরাতনের মতোই থেকে যায়। এটাকে আমরা রক্ষণশীল মডেল বলে থাকি। লাস্ট যেটা আছে বিচ্ছুরণশীল মডেল। বিচ্ছুরণশীল মডেলের মধ্যে আমরা যে বিষয়টা লক্ষ্য করব সেটা হচ্ছে যে এখানে যদি আমরা খেয়াল করি, আমরা দেখব যে প্রতিটা সূত্রকের মধ্যে কিছু অংশ পুরাতন এবং কিছু অংশ নতুন। যে এখানে পুরাতন যেটা আছে, যে পার্পল কালার যেটা আছে সেটা পুরাতন অংশ, আর নীল যেটা আছে সেটা হচ্ছে নতুন অংশ। অর্থাৎ প্রত্যেকটা সূত্রের মধ্যেই কিছু পুরাতন অংশ থাকবে, কিছু নতুন অংশ থাকবে। এই জন্য এটাকে আমরা বিচ্ছুরণ বলে থাকি। অর্থাৎ নতুন পুরাতনের একটা সমাবেশ, প্রত্যেকটা সূত্রের মধ্যেই কিছু নতুন অংশ থাকবে, কিছু পুরাতন অংশ থাকবে। এই জন্য এটাকে আমরা বিচ্ছুরণশীল মডেল বলে থাকি। এবং তার থেকেও যখন তৈরি হবে সেখানেও ঠিক একই ঘটনা ঘটবে, যেগুলার মধ্যে আমরা দেখব কিছু নতুন অংশ আছে, কিছু পুরাতন অংশ আছে। এই বিষয়গুলো আমরা লক্ষ্য করি এখানে। তো আমরা বলেছি যে ডিএনএ রেপ্লিকেশনের ক্ষেত্রে আমরা বর্তমানে যে পদ্ধতিটা সবচেয়ে গ্রহণযোগ্য সেটা হচ্ছে অর্ধরক্ষণশীল মডেলটাই হচ্ছে সবচেয়ে গ্রহণযোগ্য ধারণা, হাইপোথিসিস, বা এটাকে আমরা মডেল বলে থাকি। এখন আমরা যদি ডিএনএ রেপ্লিকেশনটা আলোচনা শুরু করি, আলোচনার শুরুতে আমরা জানি যে এটা দ্বিসূত্রক এবং এখানে যে দুইটা সূত্রক থাকে বিপরীতমুখী। যে কোনো উপরের সূত্রকটা আমরা দেখতে পাচ্ছি 5 প্রাইম থেকে 3 প্রাইম এবং নিচের সূত্রকটা হচ্ছে 3 প্রাইম থেকে 5 প্রাইম। এবং এখানে মাঝখানে অনেক অসংখ্য বেজ আছে, এগুলোর মধ্যে বেস পেয়ার ঠিক থাকে, যে অ্যাডিনিন সবসময় থাইমিনের সাথে থাকে, সাইটোসিন সবসময় গুয়ানিনের সাথে থাকে, এইভাবে গুয়ানিন সবসময় সাইটোসিন এটি এবং জিসি, এটা হচ্ছে বেস পেয়ার। এখন দেখা যায় যে রেপ্লিকেশনের শুরুতে এখানে দেখা যাবে যে সেই যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে যে এই বেস পেয়ার গুলা বা হাইড্রোজেন, এখানে যে হাইড্রোজেন বন্ড গুলা আছে বেস পেয়ারের মাঝখানে, এই হাইড্রোজেন বন্ড গুলা ভাঙতে হবে। হাইড্রোজেন বন্ডগুলা ভাঙাটাই হচ্ছে প্রথম বিষয়। এখানে 1 নাম্বার যে ধাপটা বলা হয়েছে যে মাতৃ দ্বিহেলিক্সের প্যাচ মুক্তি, যে এটিপির সহায়তা, এখানে এটিপি লাগবে, ডিএনএ হেলিকেজ, এখানে একটা এনজাইম কাজ করে এই বন্ডগুলাকে ভাঙার জন্য, সেই এনজাইমটাকে আমরা ডিএনএ হেলিকেজ এনজাইম বলে থাকি। এটা দ্বিহেলিক্সের যে ক্ষারক জোড় বা বেস পেয়ার থেকে হাইড্রোজেন বন্ডগুলাকে মুক্ত করে দেয়। ফলে ক্ষারক জোড় বা বেস পেয়ার যেগুলো আছে এগুলো খুলে যায় এবং অগ্রসরমান অংশ যেটা আছে সেটা কি রকম হয়, ওয়াই আকৃতির হয়ে থাকে। এই ওয়াই আকৃতির অংশটাকেই আমরা
দ্বি বিভক্তি বা রেপ্লিকেশন ফর্ক বলে থাকি বা ওয়াই আকৃতি। যেখানে আমরা দেখি যে চিত্রের মধ্যে হেলিকেজ এনজাইম আসছে এবং হেলিকেজ এনজাইম এসে এই হাইড্রোজেন বন্ডগুলোকে ভাঙতে ভাঙতে সামনের দিকে অগ্রসর হবে। এখানে হেলিকেজ এনজাইমের কাজটা খুব গুরুত্বপূর্ণ। হেলিকেজ এনজাইমগুলা কাজ এভাবে ভাঙতে ভাঙতে চলে যাচ্ছে, তখন দেখা যাচ্ছে যে সূত্রক দুইটা দুই দিকে সরে যাচ্ছে, যে দুই দিকে উপরেরটা উপরের দিকে, নিচেরটা নিচের দিকে চলে যাচ্ছে, অর্থাৎ দুইটার দূরত্ব বেড়ে যাচ্ছে এই হেলিকেজ এনজাইমের ভাঙনের কারণে। এখন এই যে ভেঙে যাচ্ছে, সেই ভাঙার বিষয়টা দেখা যায় যে এটা দীর্ঘ সময় থাকে না, যে এটা আবার একত্রিত হওয়ার একটা টেন্ডেন্সি বা প্রবণতা লক্ষ্য করি আমরা। এইখানে যাতে এই সূত্রক দুইটা একত্রিত হতে না পারে, সেই জন্য এখানে দেখা যায় যে কিছু প্রোটিন, এখানে যে আমরা গোল গোল প্রোটিন গুলা দেখতে পাচ্ছি, এই প্রোটিন গুলা আসে। এই প্রোটিন গুলাকে আমরা বলে থাকি সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন, SSBP। অর্থাৎ এই প্রোটিন গুলা দেখা যায় যে এই সূত্রক দুইটাকে দুই দিকে টেনে ধরে রাখে। এটা একটা বিষয়, যাতে সূত্রক দুইটা একত্রিত হতে না পারে, সেই বিষয়টা এখানে আমরা লক্ষ্য করি। অর্থাৎ এই পুরাতন সূত্রক দুইটা আর একত্রিত হতে পারে না এসএসবিপির কারণে। এগুলোকে এটা সম্পূর্ণ হচ্ছে সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন বা এক সূত্রক বাইন্ডিং প্রোটিন, অর্থাৎ এটা সিঙ্গেল সূত্রকের সাথে যুক্ত হয়ে থাকে বা একটা সূত্রকের সাথেই যুক্ত হয়ে থাকে। এরপরে যখন এই ওয়াই আকৃতির রেপ্লিকেশন ফর্ক তৈরি হবে, তখন সেখানে প্রতিলিপি সৃষ্টি শুরু হবে। এখন এখানে আমরা দেখি যে এখানে বলেছিলাম যে চিত্রের মধ্যে আমরা দেখেছি এখানে সূত্রক দুইটা বিপরীতমুখী, একটা 3 প্রাইম থেকে 5 প্রাইম আর একটা হচ্ছে 5 প্রাইম থেকে 3 প্রাইম। এবং এই সূত্রক দুইটা দেখা যাচ্ছে যে টেমপ্লেট হিসেবে কাজ করে বা ছাঁচের মতো কাজ করে, এবং এই টেমপ্লেট গুলার উপর ভিত্তি করেই নতুন ডিএনএ বা নতুন ডিএনএ সূত্রক তৈরি হবে। এবং এই নতুন ডিএনএ সূত্রকগুলা যেটা তৈরি হয় সেটা মূলত 3 প্রাইম প্রান্ত থেকে শুরু হয়। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, যার কারণে আমরা লক্ষ্য করব যে এখানে একটা এই সূত্রক তৈরির ক্ষেত্রেও একটা জটিলতা আমরা লক্ষ্য করে থাকি। নতুন সূত্রক তৈরির ক্ষেত্রেও আমরা একটা বিষয় লক্ষ্য করব। আর এখানে যে এনজাইমটা ভূমিকা রাখে সেটা হচ্ছে ডিএনএ পলিমারেজ এনজাইম। যে এই চিত্রের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে ডিএনএ পলিমারেজ এনজাইম, এখানে আমরা যেটা বলেছিলাম যে এই পুরাতন সূত্রকের যে 3 প্রাইম, এই 3 প্রাইম প্রান্ত থেকেই মূলত সূত্রকটা নতুন সূত্রকটা তৈরি শুরু হবে, এবং নতুন সূত্রক যেটা সেটা হচ্ছে 5 প্রাইম থেকে 3 প্রাইমের দিকে যাচ্ছে আর কি। তো এটা স্বাভাবিকভাবে যাচ্ছে, কারণ এই পুরাতন সূত্রকটা এই প্রান্তটা হচ্ছে 3 প্রাইম, আর তার বিপরীত যে নতুন সূত্রকটা তৈরি হবে সেটার এই প্রান্তটা হচ্ছে 5 প্রাইম। 5 প্রাইম থেকে এটা সুন্দরভাবে যাত্রা শুরু করবে। এখানে যদি এ থাকে এখানে থাইমিন আসবে, এখানে থাকার কারণে এখানে থাইমিন আসবে, এখানে সাইটোসিন থাকার কারণে এখানে গুয়ানিন আসবে, এখানে গুয়ানিন থাকার কারণে এখানে সাইটোসিন থাকবে। এইভাবে দেখা যাবে যে বেস পেয়ার গুলা এখানে আসতেছে বা নিউক্লিওটাইড গুলা ওই নির্দিষ্ট বেজ নিয়ে এখানে উপস্থিত হবে, নিউক্লিওটাইড গুলো এখানে নির্দিষ্ট বেজ নিয়ে উপস্থিত হবে। এখন যে সূত্রকটা এইভাবে স্বাভাবিকভাবে তৈরি হচ্ছে 5 প্রাইম থেকে 3 প্রাইমের দিকে তৈরি হয়ে যাচ্ছে, এটা হচ্ছে স্বাভাবিকভাবে তৈরি হচ্ছে, এটাকে আমরা লিডিং স্ট্র্যান্ড বলে থাকি। অপরদিকে আমরা দেখব যে এই নিচেরটা হচ্ছে একটা জটিলতা তৈরি হচ্ছে, যে এইখানে এটার শেষ প্রান্তটা হচ্ছে 5 প্রাইম আর এটা হচ্ছে 3 প্রাইম, কিন্তু এই 5 প্রাইম থেকে বা এই 3 প্রাইম থেকে উল্টা দিকে যাইতে পারে না। তাহলে এটা যাত্রা শুরু করবে এই পিছন দিক থেকে, যে এইখানে 5 প্রাইম থেকে শুরু করে এটা সামনের দিকে আসবে এবং এখানে শেষ হবে। আবার দেখা যাচ্ছে দ্বিতীয় খণ্ডটা আমরা দেখতেছি এখান থেকে শুরু করে এখানে এসে শেষ হবে। আবার ঠিক এইটাও ঠিক 5 প্রাইম থেকে শুরু করে এখানে এসে শেষ হবে। অর্থাৎ নতুন যে ডিএনএ সূত্রকটা তৈরি হবে সেটা 5 প্রাইম থেকেই যাত্রা শুরু করবে, এটা 3 প্রাইম থেকে যাত্রা করতে পারে না। যার কারণে আমরা দেখতেছি যে এই সূত্রকটা তৈরি হচ্ছে ভেঙে ভেঙে, ভিতর থেকে এসে এখানে শেষ হচ্ছে, যেখানে আবার অলরেডি তৈরি হয়ে আছে, আবার এখান থেকে শুরু হয়ে এখানে এসে শেষ হচ্ছে। অর্থাৎ এই জিনিসটা বারবার পিছন দিক থেকে যাত্রা শুরু করে সামনে এসে শেষ হবে। এ হচ্ছে উল্টা দিক থেকে আসা, এবং এই কারণে এই যে এই নিচের যে ডিএনএ সূত্রকটা তৈরি হচ্ছে এটা ভেঙে ভেঙে তৈরি হচ্ছে। এই ধরনের সূত্রকগুলোকে আমরা ল্যাগিং স্ট্র্যান্ড বলে থাকি, যে এই ল্যাগিং স্ট্র্যান্ড গুলার মধ্যে ডিএনএ খন্ড থাকবে, খন্ড খন্ড ভাবে নতুন ডিএনএ সূত্রক তৈরি হবে, এবং এই খন্ডগুলা আবিষ্কার করেছিলেন ওকাজাকি। ওনার নাম অনুসারে এই খন্ডগুলাকে আমরা ওকাজাকি ফ্র্যাগমেন্টস বলে থাকি।
এরপরে এই ডিএনএ সূত্রকগুলা বর্ধিত হতে থাকবে। 3 নম্বর ধাপ হচ্ছে যে বর্ধিতকরণ, এবং এটা চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত ডিএনএ একেবারে শেষ প্রান্ত পর্যন্ত না আসে সেইভাবে। এবং এখানে আমরা দুইটা বিষয় বলেছিলাম, যে একটা ছিল 5 প্রাইম থেকে 3 প্রাইম এবং অন্যটা ছিল 3 প্রাইম থেকে 5 প্রাইম। এখানে আমরা 3 প্রাইম এবং 3 প্রাইম থেকে 5 প্রাইম যে সূত্রকটা, যেটাকে ভিত্তি করে নতুন ডিএনএ সূত্রক তৈরি হচ্ছে, সেটাকে আমরা লিডিং সূত্রক বলেছিলাম। এটা স্বাভাবিকভাবে অবিচ্ছিন্ন গতিতে চলতে থাকে। কিন্তু নিচের যে সূত্রকটা ছিল 5 প্রাইম থেকে 3 প্রাইম, সেটাকে আমরা লেগিং সূত্রক বলে থাকি, এবং এতে এই প্রক্রিয়াটা বিচ্ছিন্ন হয়ে থাকে, এবং এই যে বিচ্ছিন্ন খণ্ডগুলা, এই খণ্ডগুলাকে আমরা কি বলেছিলাম? ওকাজাকি ফ্র্যাগমেন্টস বলেছিলাম। আর এখানে নতুন ডিএনএ সূত্রক তৈরি করার ক্ষেত্রে ডিএনএ পলিমারেজ ভূমিকা রাখে। তো এইভাবে আমরা দেখি যে উপরের যে সূত্রকটা আছে সেটা 5 প্রাইম থেকে 3 প্রাইম, এটা লিডিং স্ট্র্যান্ড ছিল, ওল্ড স্ট্র্যান্ড যেটা আছে এটার থেকে নতুন এই সূত্রকটা তৈরি হচ্ছে 5 প্রাইম থেকে 3 প্রাইম, অর্থাৎ এই সূত্রকটা যদি আমরা এদিক থেকে ধরি তাহলে এটা 3 প্রাইম থেকে 5 প্রাইম। আবার এই নিচের যে সূত্রকটা ছিল, পুরাতন সূত্রকটা ওল্ড স্ট্র্যান্ড, সেটা ছিল 3 প্রাইম থেকে 5 প্রাইম, তাহলে এটা 5 প্রাইম থেকে 3 প্রাইমের দিকে এভাবে অবস্থান নিবে। এভাবে এটা দেখা যায় যে নতুন সূত্রগুলো। আর এখানে আরেকটা বিষয় আমরা আম, বলতে পারি, সেটা হচ্ছে যে এখানে যে খণ্ডগুলা ছিল, এই খণ্ডগুলা যেটা ছিল সেই খণ্ডগুলাকে আমরা ওকাজাকি ফ্র্যাগমেন্টস বলেছিলাম। সেখানে একটা এনজাইম কাজ করে থাকে, ডিএনএ লাইগেজ এনজাইম। এই ডিএনএ লাইগেজ এনজাইম ওকাজাকি খণ্ডগুলাকে জোড়া দিয়ে থাকে, সেটা একটা বিষয়। তো এইভাবে দেখা যায় যে দুই প্রান্তে যাওয়ার পরে যখন দেখা যায় যে ডিএনএ সূত্রগুলা পুরাতন ডিএনএ সূত্রক অনুযায়ী নতুন সূত্রগুলা তৈরি হয়ে গেছে, তখন দেখা যায় যে প্রক্রিয়াটা সম্পন্ন হয়ে থাকে, এবং এইভাবেই শেষ পর্যন্ত এটা নতুন, যখন দুইটা নতুন ডি হেলিক্স বা ডাবল হেলিক্স সূত্র তৈরি হয়ে যায়, তখন সেটা কাজটা সমাপ্ত হয় বা কমপ্লিট হয়ে থাকে। ডিএনএ রেপ্লিকেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রক্রিয়া। যে এই প্রক্রিয়ার যে গুরুত্বগুলো যদি আমরা আলোচনা করি, ডিএনএ গঠন অত্যন্ত স্থায়ী, এবং এই যে অনুলিপন হচ্ছে, যে পুরাতন সাজকে ব্যবহার করে, পুরাতন সূত্রককে ব্যবহার করে নতুন ডিএনএ সূত্রক তৈরি হচ্ছে, যার কারণে এটার গঠনের মধ্যে খুব গুরুত্বপূর্ণ পরিবর্তন আসে না, যে তেমন কোনো পরিবর্তন আমরা দেখি না। এটা একটা রেপ্লিকেশন হওয়ার কারণেই ডিএনএ এর গঠনটা অ্যাজ ইট ইজ থাকতে পারে, যে পুরাতন সূত্রকের মতোই নতুন সূত্রকটা তৈরি হওয়ার কারণে ডিএনএ এর গঠনের মধ্যে তাৎপর্যপূর্ণ পরিবর্তন আমরা দেখি না। ডিএনএ অনুলিপনের মাধ্যমে জীবের বৈশিষ্ট্যগুলো এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মের মধ্যে স্থানান্তর হয়ে থাকে। এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, যে ডিএনএ রেপ্লিকেশন না হলে, নতুন ডিএনএ না হলে সেখানে কোষ বিভাজন বা মায়োসিস কোষ বিভাজন, মাইটোসিস কোষ বিভাজন এগুলো বন্ধ হয়ে যেত, এবং এই মাইটোসিসের মাধ্যমে যে গ্যামেট তৈরি হচ্ছে, সেই গ্যামেটের মধ্যে দেখা যায় যে নতুন ডিএনএ সূত্রকগুলা প্রবেশ করে, এবং সেই নতুন ডিএনএ যে আছে সেই নতুন ডিএনএ গুলার মধ্যে দেখা যায় যে পিতার বা মাতার যে বৈশিষ্ট্যগুলা, সেই বৈশিষ্ট্যগুলা স্থানান্তর উপায় হচ্ছে এই রেপ্লিকেশন। রেপ্লিকেশন না হলে গ্যামেট তৈরি সম্ভব ছিল না। আবার গ্যামেট না হলে আমরা দেখতাম যে এই বংশগতিক যে বিষয়গুলা, জাইগোট তৈরির বিষয়গুলা, সেগুলা সম্ভব হতো না। সংরক্ষণশীলতার কারণে দুটি প্রজন্মের যে জিনোটাইপ, অর্থাৎ জেনেটিক কোড, ডিএনএ এর মধ্যে যে জেনেটিক কোড রয়েছে, জিনোটাইপ রয়েছে, সেগুলোর মধ্যে আমরা কোনো পরিবর্তন দেখি। আর ডিএনএ এর মধ্যে পরিবর্তন হয়, পরিবর্তন, বৈশিষ্ট্যের পরিবর্তন ঘটে, একেবারে ঘটে না তা তো বলা যাবে না। সেটা ঘটার উপায়টা হচ্ছে মিউটেশন। মিউটেশন বিষয়টা আমরা যদি সহজে ব্যাখ্যা করি, সেটা হচ্ছে যে তার বেস পেয়ারের মধ্যে পরিবর্তন, যে তার বেসগুলা, যেমন অ্যাডিনিনের জায়গায় যদি গুয়ানিন চলে আসে, বা সাইটোসিনের জায়গায় যদি থাইমিন চলে আসে, তখন একটা গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটে। এই পরিবর্তনটাকে আমরা মিউটেশন বলে থাকি। এছাড়া ডিএনএ থেকে সকল আরএনএ তৈরি হয়ে থাকে, এবং আরএনএ থেকে প্রোটিন তৈরি হয়, সেই ক্ষেত্রেও ডিএনএ এর রেপ্লিকেশনটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আর ডিএনএ রেপ্লিকেশন ব্যতীত কোষ বিভাজন সম্ভব না, এটা আমরা অলরেডি বলেছি, যে কোষ বিভাজনের পূর্বে অবশ্যই ডিএনএ রেপ্লিকেশন হতে হবে। ডিএনএ রেপ্লিকেশন না হলে, ডিএনএ ডাবল না হলে, ডিএনএ একটা ডিএনএ থেকে দুইটা ডিএনএ না হলে একটা কোষ থেকে দুইটা কোষ তৈরি হবে না। তাহলে ডিএনএ রেপ্লিকেশন আগেই হতে হবে, কোষ বিভাজনের পূর্বেই অবশ্যই ডিএনএ রেপ্লিকেশন হতে হবে, তা না হলে কোষ বিভাজনটা সম্ভব হবে না। তাহলে আমরা দেখি যে ডিএনএ রেপ্লিকেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রক্রিয়া। তো
তো থ্যাঙ্কস টু রিমেইন উইথ মি এবং আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। আর পাশাপাশি আমরা এই পড়াশোনা চালিয়ে যাব। আমাদের এই মহামারীকালীন বা আহ, করোনাকালীন সময়ে আমাদের যে পড়াশোনা, এটা যদি আমরা আমাদের চলমান না রাখি, আমরা এটার সাথে যুক্ত না থাকি, তাহলে দেখা যাবে যে আমাদের পড়াশোনা ক্ষতিগ্রস্ত হবে, আমরা ক্ষতিগ্রস্ত হব। তা আমাদের চেষ্টা থাকবে, প্রচেষ্টা থাকবে, আমরা সবকিছুর সামাল দিয়ে সবকিছুকে অ্যাডজাস্ট করে বা এটার সাথে অ্যাডাপ্টেশন করে আমরা টিকে থাকব, সুন্দরভাবে বেঁচে থাকব এবং এভাবে আমরা লাভবান হতে পারবো, আমরা ক্ষতিগ্রস্ত হব না। এবং সাথে থাকার জন্য, এই ক্লাসটা মনোযোগ দিয়ে শোনার জন্য সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই।